সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা সদর সাতক্ষীরা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণী ইংরেজি বিষয় থেকে গ্রামার অংশের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা শিখব যে কিভাবে একটা প্যাসেজের ভিতরে যে ভার্বগুলো দেওয়া থাকবে ব্র্যাকেটের ভিতরে, সেই ভার্বগুলো কিভাবে পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলো আমরা জানার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আগেই বলে রাখি, বর্তমান পরিস্থিতি অনেকটা সহনশীল পর্যায়ে রয়েছে, তারপরেও তোমরা সমস্ত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। যেহেতু তোমাদের পরীক্ষা মানে একদম আজ চূড়ান্ত পর্যায়ে বা অনেকটা শেষ হয়ে গেছে, সেহেতু তোমরা বাড়িতে কিন্তু এই ক্লাসগুলো দেখবে। যেহেতু তোমাদের পড়াশোনা রানিং রাখতে হবে, তোমাদের একটা গ্যাপ হয়ে আছে, সেই গ্যাপগুলো পূরণের জন্য স্যারেরা যে ক্লাসগুলো নেন, এই ক্লাসগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। আর যত ক্লাস যেগুলো তোমরা পাবে সমস্ত ক্লাসগুলো ভালো করে দেখবে, যেহেতু তোমাদের জ্ঞান অর্জন করে যেতেই হবে। সুতরাং একটা দিনও বসে থাকবে না, সকল সময় তোমরা তোমাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যাবে ঠিক মতো। তাহলে শুরু করা যাক রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ যেটা তোমাদের দেওয়া থাকবে সেটা প্যাসেজ আকারে। আজকে আমরা কাটা কাটা দিয়ে শিখবো, একটা সেন্টেন্স আকারে শিখবো, একটা সেন্টেন্সের ভিতরে একটা ভার্ব কিভাবে পরিবর্তন করতে হয়, আর কোন কোন জিনিসগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটলি লিখতে হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হবে, এটা প্রেজেন্ট মানে পারফেক্টলি লিখতে হবে, কি পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, বিভিন্ন কোন টেন্সে লিখতে হবে সেটা আমরা কিছু কিছু জিনিস দেখেই বুঝতে পারবো। সেগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক। তাহলে শুরু করি। খেয়াল করো, এখানে প্রথমে একটা সেন্টেন্স লিখছি, সেটা হচ্ছে কি, পলাশ বি এ গুড স্টুডেন্ট। তো এখানে একটা দেখো, আমি একটা সেন্টেন্স লিখলাম, সেটা হচ্ছে কি, পলাশ বি এ গুড স্টুডেন্ট। এখন এই বি ভার্ব বলতে যেটা বুঝি সেটা হচ্ছে am, is, are, was, were, be, been, been, এগুলো। এই যে বি বলতে আসলে কি, am, is, are, was, are, be, been, এগুলোকে বোঝায়। সাধারণত তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে am, is, are, was, were। খেয়াল করবে, বি ভার্ব বলতে তোমাদের যে জিনিসগুলো সাধারণত তোমরা ব্যবহার করবে, সাধারণত তোমরা পাবে, সেগুলো বেশিরভাগ এর ভিতরেই দেওয়া থাকবে। হয় সেটা এখানে am বসবে, না is বসবে, না আর, নাহলে was অথবা were। এগুলো একটা কি সহজে তোমরা বসাতে পারো। দেখো, যদি এরকম দেওয়া থাকে সাধারণত এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লিখবে। অর্থাৎ এখানে দেখো মানে কোনো সাল তারিখের উল্লেখ নাই বা কোনো কিছু নাই, তাহলে যদি এরকম একটা সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে এক্ষেত্রে তোমরা সহজেই কি এখানে পলাশের পরে কি বসে, তাহলে হবে কি, পলাশ ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে কি ব্যবহার করলাম আমরা, বীর পরিবর্তে কি ব্যবহার করলাম, ইজটা ব্যবহার করলাম। তাহলে পলাশ ইজ এ গুড স্টুডেন্ট। তোমাদের কিন্তু এরকম পড়বে না, তোমাদের প্যাসেজ আকারে পড়বে। সেটা আমি এইগুলো শেখানোর পরে দেখিয়ে দেবো যে কিভাবে কি প্যাসেজ আকারে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটা সেন্টেন্স অলরেডি জেনে ফেললাম। দেখো, দুই নম্বর একটা এক্সাম্পল লিখি, eat, be, eat day, today। দেখো, eat, be, eat day, today, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে কি, আজ ঈদের দিন। দেখো এই যে টুডে দেখতে পাচ্ছ, টুডে মানে কি আজ,
যদি এই শব্দটা থাকে তাহলে এটা বুঝতে হবে যে কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারবো ইর জন্য? ইটের পরে কি বসে? ইজ বসে। অর্থাৎ আমাদের যেটা হবে সেটা হচ্ছে কি ইট ইজ ইড টুডে, ইট ইজ ইড টুডে মানে কি আজ ঈদের দিন। 3 নাম্বার, she go to school every day, she go to school every day তার মানে সে প্রতিদিন স্কুলে যায়। এটা আসলে কোন টেন্সে লিখতে হবে খেয়াল করো শিক্ষার্থী, এভরিডে শব্দটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে শব্দটা দ্বারা কি বোঝায় প্রতিদিন। তাহলে কি সি গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তোমাদেরকে এভাবে চিন্তা করতে হবে। তাহলে এভরিডে থাকলে সেটা কোন টেন্সে লিখবো? সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হলে সাবজেক্টের পরে কি হয়, যেরকম মেন ভার্ব একটা ভার্ব দেখতে পাও গো, তাহলে কি হবে এই ভার্বের শেষে এই যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ভার্বের শেষে কি হয় এস বাই এস যোগ হয়। সুতরাং এখানে কি লিখবো আমরা? শি গো আর এর সাথে এস যোগ হবে, শি গোজ টু স্কুল এভরিডে, she goes to school every day, সে প্রতিদিন স্কুলে যায়। আমরা লিখতে পারলাম। ওকে, দু 4 নম্বর লিখলাম she take exercise regularly, she take exercise regularly। রেগুলারলি একটা শব্দ আমরা এখানে দেখতে পেলাম যেটা দ্বারা বোঝাচ্ছে কি নিয়মিত। তাহলে সে নিয়মিত ব্যায়াম করে। তাহলে সে এখানে এটা গুলো রেগুলারলি থাকবে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে সেখানে কি লিখবো? she take আছে, তাহলে এখানে আমাদের কি হবে she টেকটা কি করতে হবে টেক্স হবে, যেহেতু সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কি হবে she takes হবে, she takes exercise exercise রেগুলারলি। ওকে, पांच नंबर जाए they often come, they often come here, এই যে often প্রায়, তাহলে এই often থাকলে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে they often comes come কি হবে they often come, যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার তাই ভার্বের প্রেজেন্ট ফর্মে এসেছে আর এস বাই এস হবে না, যেটা আছে সেটাই লিখতে হবে, পেজ কাম লিখতে হবে। অনেক সময় এটা দেখে তোমরা চিন্তা করো যে আসলে কি হবে, দুশ্চিন্তা করার কিছু নাই, কাম ব্র্যাকেটে থাকবে তারপরে ওখানে কাম লিখতে হবে। কেন? যেহেতু ওপেন আছে তাই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখলাম, তাহলে দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার তাই এর শেষে আর এস বাই এস যোগ হবে না। সুতরাং দে ওপেন কাম, যদি এখানে হি থাকে তাহলে হি ওপেন কামস, যদি সি থাকে তাহলে সি ওপেন কামস। এভাবে তোমাদেরকে কি এখানে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে কি কি পরিবর্তন হবে, এস বাই এস হবে কি হবে না সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী,
she sometimes, যখন সামটাইমস থাকবে একটা শব্দ দেখতে পারবে মাঝে মাঝে, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। she sometimes come here, she sometimes come here। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদেরকে লিখতে হবে she sometimes come here। এখানে যে বিষয়টি লিখতে হবে she sometimes কি হবে comes here, she sometimes comes here, এটা লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। she sometimes come here, তাহলে কি লিখতে হবে she sometimes comes here। ওকে, তাহলে আমরা জানতে পারলাম যে কি কোন কোন পরিবর্তনগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত হয়। তাহলে ডেইলি, তারপরে কি রেগুলারলি, তারপরে কি কখনো ওকেজনালি, সামটাইমস, নরমালি, ফর্মালি, জেনারেলি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা সাধারণত পাবে, পেলে এগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবে। এখন 7 নম্বর এক্সাম্পলে যাবে। I write a letter now, and I write a letter now। যখন নাও থাকে, নাও যখন নাও থাকবে তখন এটা তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবে। যখন নাও থাকবে তখন এটা তোমরা কোন টেন্সে লিখবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবে। তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বর্তমান আগে সাবজেক্টে পড়ে am অথবা is অথবা আর এর একটা বসে। তাহলে এখানে যখন কোনো কিছু নাই সেটা কিন্তু অক্সিলারি ভার্বটা তোমাকে বসিয়ে নিতে হবে। তাহলে আর পরে কি বসে? am। রাইট আছে, তাহলে কি রাইটিং। সুপ্রিয় শিক্ষার্থী, যখন আইএনজি যোগ করতে হয় তখন রাইট শব্দটা খেয়াল করো, ভাবটা এর শেষ অক্ষরটা হচ্ছে ই। যখন আইএনজি যোগ করতে হবে তখন ইটা উঠে যাবে, ইর জায়গায় কি বলতে হবে? আইএনজি বলতে হবে। তাহলে ইটা উঠে যাবে, কিন্তু ডাব্লিউ আর আই টি ই আর লেখা যাবে না, ডাব্লিউ আর আই টি আই এন জি। তাহলে আই এম রাইটিং এ লেটার নাও। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি লিখলাম I am writing a letter now। ওকে, he দেখো এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, হি রিসেন্টলি কাম হিয়ার। রিসেন্টলি মানে সম্প্রতি। তাহলে এই যখন রিসেন্টলি কথাটা থাকবে তখন এটা তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। যখন রিসেন্টলি শব্দটা থাকবে তখন এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে কিভাবে? তার গঠন প্রণালী কি? সাবজেক্ট বসালাম, এরপরে হ্যাভ অথবা হ্যাজের একটা বসবে। তাহলে এর পরে কি বসে? হ্যাজ বসে। সেই শব্দটা লিখতে হবে হ্যাজ। তারপর রিসেন্টলি শব্দটা লিখতে হবে। আর এই কামটা প্রেজেন্ট, কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল হবে, এটা কিন্তু V3। কাম কেম কাম, এখন যে কামটা বসালাম এই কামটা সেটা এই কামটা নয়, এটা তো প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে। আর এখানে যেটা বসালাম সেটা হচ্ছে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপরে কি ভার্ব পাস্ট পার্টিসিপল বসে। তাহলে হি হ্যাজ রিসেন্টলি কাম হিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এই হ্যাজ বসাতে হবে, যেহেতু রিসেন্টলি শব্দটা আছে তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীতে কি হয়, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে মেন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে, সেই জন্য হি হ্যাজ রিসেন্টলি কাম হিয়ার। রিসেন্টলি কোথায় বসবে, এখানে তোমরা আগে দেখতে পাচ্ছ মূলত রিসেন্টলি অ্যাডভার্বটা কোথায় বসে, সাধারণত অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে বসবে। ওকে, তাহলে হি হ্যাজ রিসেন্টলি কাম হিয়ার। লতা go to Dhaka yesterday. আরেকটা एग्जांपल আমি লিখছি এখানে, লতা go to ঢাকা yesterday মানে কি, গতকাল। তাহলে যখন yesterday শব্দ থাকবে গতকাল বোঝাতে সেটা পাস্ট হয়ে যায়। সুতরাং যখন লাস্ট বা yesterday এরকম শব্দ দেখতে পাবে তখন এগুলো কি তোমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবে। তাহলে লতা গো টু স্কুল ঢাকা yesterday, তাহলে এরকম থাকলে লতা গোর জায়গায় কি হবে ওয়েন্ট, WENT, ওয়েন্ট টু, গোর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, WENT, লতা ওয়েন্ট টু ঢাকা yesterday। এই ওয়েন্ট শব্দটা ব্যবহার করি। সুপ্রিয় শিক্ষার্থী, ফাঁকে বলে দিই আমি একটু অসুস্থ, বিদায় কি আমার গলার কণ্ঠটাকে একটু পরিবর্তন হয়ে গেছে, তাই তোমরা মোটামুটি কি একটু মানিয়ে নেবে। আর কি করব, তবু আমি এই অবস্থাতে ক্লাস নিয়ে যাচ্ছি, চেষ্টা করছি, তা তোমরা কিছু মনে নেবে না, এটাকে তোমরা স্বাভাবিকভাবে নিয়ে নেবে। তাহলে লতা ওয়েন্ট টু ঢাকা yesterday, লতা গতকাল ঢাকায় গিয়েছিল। হ্যাঁ, তাহলে যখন yesterday শব্দ দেখতে পাবে তখন এটা অবশ্যই কি পাস্ট টেন্সে লিখতে হবে। আরেকটা एग्जांपल দেখো, রত্না go to সিলেট tomorrow। সুপ্রিয় শিক্ষার্থী, রত্না go to সিলেট tomorrow, রত্না কি, এই যে tomorrow মানে আগামীকাল, তাহলে এই শব্দটা খেয়াল করো tomorrow। এই tomorrow শব্দ অর্থাৎ আগামীকাল বোঝায়, যেটা যখন দেখতে পাবে তখন সেটা অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে রত্না go to সিলেট tomorrow, রত্না tomorrow বলতে আগামীকাল, তাহলে কিভাবে বলবে, রত্না আগামীকাল ঢাকায় যাবে। সুতরাং যখন আগামীকাল এরকম tomorrow শব্দ পাবে তখন সেটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তার গঠন প্রণালী কি, সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে, আর পরে আর ওই পরে শ্যাল বসাবে আর সাথে উইল বসাবে। তাহলে রত্না উইল গো টু সিলেট টুমরো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হলে কি করতে হবে, রত্নার পরে কি শ্যাল, সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসাতে হবে। আমি এখানে উইল বসালাম, তারপরে কি আর এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসালাম। সুতরাং রত্না উইল গো টু সিলেট টুমরো। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টাকে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এখন তোমাদের পরীক্ষার খাতায় যেভাবে পড়বে সেটা যেমন তোমরা কিভাবে তার উত্তরটা লিখবে সেটা আমি একটু দেখে দিচ্ছি, খেয়াল করো।
সংক্ষেপে একটা লিখলাম, একটা এক্সাম্পল লিখলাম, মনে করো 4 দাগেটা পড়বো, তাহলে সেটা কেমন? রাকেশ বি a good student. He go to school every day. Every teacher love him very much. আমি সংক্ষেপে একটা প্যাসেজ আকারে দেখালাম, তোমাদের আরো বেশি পড়বে। আমি এখানে 3টি লিখলাম, এবিসি 3টি উদাহরণস্বরূপ দেখাচ্ছি কিভাবে তোমার পরীক্ষা খাতায় লিখবে। প্রশ্ন মনে করো 4 দাগে এরকম থাকবে কি রাকেশ, দেখো এখানে বি এ গুড স্টুডেন্ট, তারপরে প্যাসেজ আকারে দেওয়া কিন্তু হি বি তে কি দেওয়া আছে গো টু স্কুল এভরিডে। ওকে, তাহলে এভরি টিচার সিতে কি দেওয়া আছে লাভ ইন ভেরি মাচ, এরকম থাকবে। যদি এরকম থাকে তাহলে তোমরা এই 4 দাগটা এখানে লিখবে। এখন আমি উত্তর লিখছি আর এগুলো এরকম লিখবে এ বি সি। ওকে, এরকম লিখবে। লেখার পরে এটা কিন্তু এখন প্রশ্ন আর এটা কিন্তু উত্তর, কিভাবে পরীক্ষার খাতায় উত্তর লিখবে সেটা আমি দেখাচ্ছি। আরে পড়ে যাও, রাকেশ বি এ গুড স্টুডেন্ট, দেখাচ্ছে বি তে বি আছে, তাহলে তুমি আমি আগে শিখেছি যে এরকম থাকলে এটা কি আমি যারের একটা হবে, ও আজার হবে। কিন্তু প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে আসলে এটা আমার প্রেজেন্ট টেন্সে লিখতে হবে আর পাস্ট টেন্সে লিখতে হবে। যখন বড় প্যাসেজ দেওয়া থাকবে সেখানে কিছু কিছু ভাগ তোমরা দেখতে পাবে, কোনোটা কিছু দেখবে পাস্ট টেন্সে লেখা, তখন বুঝতে পারবে যে এগুলো আমার পাস্ট টেন্সে হয়তো লিখতে হবে। যদি ভার্বগুলো কিছু কিছু ভার্ব পাবে যেগুলো প্রেজেন্ট টেন্সে লেখা, তখন প্যাসেজ পড়ে বুঝতে পারবে যে প্যাসেজটা আমার কি এই যে ভার্বগুলো আসবে তার উত্তরগুলো প্রেজেন্ট টেন্সের হতে পারে। তাহলে এখানে এরকম থাকলে আমরা কি লিখবো, এখানে বি বসালাম, বি জায়গায় কি হবে ইজ হবে। ওকে, এত দাগ দেওয়ার দরকার নাই, ইজ লিখলাম। নেক্সট খেয়াল করো, হি গো টু স্কুল এভরিডে, তাহলে কি দেবো এখানে কি গো হবে কিন্তু ইজ গো। ওকে, হি গো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই গো এই ইজ এভরিডে থেকে বলতে আমরা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এভরি টিচার লাভ হিম ভেরি মাচ, যেহেতু এটা প্রেজেন্ট ওগুলো প্রেজেন্ট হয়েছে তাই এটাও প্রেজেন্ট হচ্ছে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে এভরি টিচার প্রত্যেক শিক্ষক, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে লাভের শেষে কি হবে এর ধরবে লাভস, লাভস। ওকে, এভাবে তোমাদের লিখতে হবে। তাহলে দাগ দিতেও পারো নাও দিতে পারো, তোমার ইচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে কি তোমার পরীক্ষার খাতে উত্তরগুলো এভাবে লিখবে এ বি সি ডি ই এফ জি, এই 10টা থাকে, তাহলে এ বি সি ডি ই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এভাবে লিখবে পরপর। ওকে, পুরোটা লেখার দরকার নাই, পুরোটা লিখে কি সময় ব্যয় করার কোনো প্রয়োজন নাই। শুধু কি এইভাবে লিখে উত্তরগুলো লিখলেই কি তোমার পুরো নাম্বারটা পেয়ে যাবে সঠিকভাবে লিখে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে রাইট ফর্মাল ড্রাফট লিখতে হয় এবং পরীক্ষার খাতায় কিভাবে তার উত্তরগুলো লিখতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু আর মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।